সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা বইটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সেজদাদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়াপত্তন হয়েছিল সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন, তুমি কৃষিকাজ বোঝো না, কোনোদিন আবাদের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির কাজ সারি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাক সাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি, তাকে বলা হয় গোলাবাড়ি। নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়া গাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি, কিছু কিছু ফাঁক ছিল। শহুরের সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ি গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। খাস জমির রায়তরা দিত তাদের ধানের ভাগ। এরই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। এক হাত আন্দাজ খুঁড়ে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালের শৌখিন গিন্নিরা রং সাফ করবার সরঞ্জাম কৌটোতে করে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তারা মলম বানাতেন নিজের হাতে। তাতে ছিল বাদাম বাটা, সর, কমলালেবুর খোসা, আরও কত কি। যদি জানতুম আর মনে থাকতো, তবে বেগম বিলাস নাম দিয়ে ব্যবসা শুরু করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসিয়ে দলন মলন চলতে থাকত। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্য। এদিকে স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হয় মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগে। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্য। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরের দেয়ালে এটা ঝুলত। হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠত খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলোর শক্ত শক্ত নাম সব জানা হয়েছিল। তাতেই ভয় গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রেরই মতো। একদিনের জন্যেও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকত। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত জানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভেতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দার আরেক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাঁচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নমাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের উপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে থাকি। দেউড়ির সামনে চন্দ্রভান
লম্বা দাড়ি কাঠের কাঁকুই দিয়ে আছড়িয়ে তুলছে দুই কানের উপরের দুই ভাগে। পাশে বসে আছে কাঁকুন পরা ছিপছিপে ছোকরা দারোয়ান, কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে দেয় তাড়া। বারান্দায় এক কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলুম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেঁটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘণ্টা বাজে 10টার। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাতে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমার 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিক্সের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলটপালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের পাঁচমিশালি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইটকাঠের দৈত্যটার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের উপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছেড়েছে কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরেজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলি, ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। বিছানায় ঢুকে এতক্ষণ পরে পাওয়া যায় একটুখানি পোড়ো সময়। সেখানে শুনতে শুনতে শেষ হতে পায় না রাজপুত্তুর চলেছে তেপান্তর মাঠে। তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে এ কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা, না আছে ভূত প্রেতের। পূর্বেই জানিয়েছি, অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়ায় টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড়। ছাদের কার্নিশে তার আরামের পা রাখবার গুজব উঠে গিয়ে সেখানে এঁটো আমের আঁটি নিয়ে কাকেদের চলেছে ছেঁড়াছেড়ি। এদিকে মানুষের বসতি আটকে পড়েছে নিচের তলায় 4 কোণা দেওয়ালের প্যাক বাক্সে। মনে পড়ে বাড়ি ভিতরের পাঁচিল ঘেরা ছাদ। মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে। তার সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে। সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না, দরকার কেবল সময় কাটানো। তখনকার দিনের সময় ভর্তি করবার জন্য নানা দামের নানা মশলার বরাদ্দ ছিল না। দিন ছিল না ঠাস বুননি করা, ছিল বড় বড় ফাঁকওয়ালা জালের মতো। পুরুষদের মজলিসেই হোক আর মেয়েদের আসরেই হোক, গল্পগুজব হাসি তামাশা ছিল খুব হালকা দামের। মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ব্রজ আচার্যির বোন, যাকে আচার্যিনী বলে ডাকা হতো। তিনি ছিলেন এ বৈঠকে দৈনিক খবর সরবরাহ করবার কাজে। প্রায়ই আনতেন রাজ্যের বিদঘুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে। তাই নিয়ে গ্রহশান্তি সস্তায়নের হিসেব হতো খুব ফলাও খরচার। এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পড়া বিদদের আমদানি করেছি। শুনিয়েছি সূর্য পৃথিবীর থেকে 9 কোটি মাইল দূরে।
ঋজু পাঠ দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি অনুস্বার বিসর্গ শুদ্ধ। মা জানতেন না তার ছেলের উচ্চারণ কত খাঁটি, তবু তার বিদ্যের পাল্লা সূর্যের 9 কোটি মাইল রাস্তা পেরিয়ে গিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছে। এসব শ্লোক স্বয়ং নারদ মুনি ছাড়া আর কারো মুখে শোনা যেতে পারে, এ কথা কে জানত বলো? বাড়ি ভিতরের এই ছাদটা ছিল আগাগোড়া মেয়েদের দখলে। ভাড়ারের সঙ্গে ছিল তার বোঝাপড়া। ওখানে রোদ পড়ত পুরোপুরি, জারক নেবুকে দিত জারিয়ে। ওইখানে মেয়েরা বসত পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে, টিপে টিপে টপ টপ করে বড়ি দিত চুল শুকোতে শুকোতে। দাসীরা বাসি কাপড় কেচে মেলে দিয়ে যেত রোদ্দুরে। তখন অনেকটা হালকা ছিল ধোবার কাজ। কাঁচা আম ফালি করে কেটে কেটে আমশি শুকোনো হতো। ছোট বড় নানা সাইজের নানা কাজ করা কালো পাথরের ছাঁচে আমের রস থাকে থাকে জমিয়ে তোলা হতো। রোদ খাওয়া সর্ষের তেলে মজে উঠত ইঁচড়ের আচার। কেয়া খয়ের তৈরি হতো সাবধানে। তার কথাটা আমার বেশি করে মনে রাখবার মানে আছে। যখন স্কুলের পণ্ডিত মশাই আমাকে জানিয়ে দিলেন আমাদের বাড়ির কেয়া খয়ের নাম তার শোনা আছে, তখন অর্থ বুঝতে শক্ত ঠেকল না। যা তার শোনা আছে সেটা তার জানা চাই। তাই বাড়ির সুনাম বজায় রাখার জন্য মাঝে মাঝে লুকিয়ে ছাদে উঠে দুটো একটা কেয়া খয়ের, কি বলবো, মানে চুরি করতুম বলার চেয়ে বলা ভালো অপহরণ করতুম। কেননা রাজা মহারাজারাও দরকার হলে, এমনকি দরকার না হলেও, অপহরণ করে থাকেন। আর যারা চুরি করে তাদের জেলে পাঠান, শুলে চড়ান। শীতের কাঁচা রোদ্রে ছাদে বসে গল্প করতে করতে কাক তাড়াবার আর সময় কাটাবার একটা দায় ছিল মেয়েদের। বাড়িতে আমি ছিলুম একমাত্র দেওর। বৌদিদির আমসত্ত্ব পাহারা, তাছাড়া আরও 5 রকমের খুচরো কাজের সাথী। পড়ে শোনাতুম বঙ্গাধীপ পরাজয়। কখনো কখনো আমার উপরে ভার পড়ত জাঁতি দিয়ে সুপুরি কাটবার। খুব সরু করে সুপুরি কাটতে পারতুম। আমার অন্য কোনো গুণ যে ছিল সে কথা কিছুতেই বউ ঠাকুরন মানতেন না। এমনকি চেহারারও খুঁত ধরে বিধাতার উপর রাগ ধরিয়ে দিতেন। কিন্তু আমার সুপুরি কাটা হাতের গুণ বাড়িয়ে বলতে মুখে বাধত না। তাতে সুপুরি কাটার কাজটা চলত খুব দৌড় বেগে। উস্কিয়ে দেবার লোক না থাকাতে সরু করে সুপুরি কাটার হাত অনেকদিন থেকে অন্য সরু কাজে লাগিয়েছি। ছাদে মেলে দেওয়া এইসব মেয়েলি কাজে পাড়া গাঁয়ের একটা স্বাদ ছিল। এই কাজগুলো সেই সময়কার, যখন বাড়িতে ছিল ঢেঁকি শাল, যখন হতো নাড়ু কোটা, যখন দাসীরা সন্ধেবেলায় বসে উড়ুতের উপর সলতে পাকাত, আর প্রতিবেশীর ঘরে ডাক পড়ত আটকৌড়ির নেমন্তন্নে। রূপকথা আজকাল ছেলেরা মেয়েদের মুখ থেকে শুনতে পায় না, নিজে নিজে পড়ে ছাপানো বই থেকে। আচার চাটনি এখন কিনে আনতে হয় নতুন বাজার থেকে, বোতলে ভরা, গালা দিয়ে ছিপিতে বন্ধ। পাড়াগাঁয়ের আরও একটি ছাপ ছিল চণ্ডীমণ্ডপে। ওইখানে গুরুমশায়ের পাঠশালা বসত। কেবল বাড়ির নয়, পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানেই বিদ্যের প্রথম আঁচড় পড়ত তালপাতায়। আমিও নিশ্চয়ই ওইখানেই সরেয়ার উপর দাগা বুলোতে আরম্ভ করেছিলুম। কিন্তু সৌরলোকের সবচেয়ে দূরের গ্রহের মতো সেই শিশুকে মনে আনাওয়ালা কোনো দূরবীন দিয়েও দেখবার জো নেই। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কত দিন দেখেছি। তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে 2টি হাত জোড় করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিন নিচতলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া মানে লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া। ওখানে গেলে
কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা আমার মন ভুলিয়ে নিয়েছে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময়। খড়খড়ের ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়াও করবার চৌকিদার যারা, পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সে চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাঁক পৌঁছত, যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশা ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধু ধু করছে চারদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়ত সকল গায়ে। বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল। নিচের দেউড়ির ঘণ্টায় বাজল 4টে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখন জলখাবারের সময়। এইটা ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জলখাবারের বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখত না। গন্ধের স্বাদে জলখাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি সিঙাড়া, এমনকি আলুর দম, তখন সেটা মুখে পুড়তে সময় লাগত না। কিন্তু যথাসময়ে ব্রজেশ্বর যখন তার বাঁকা ঘাড় আরও বাঁকিয়ে বলতো, দেখো বাবু আজ কি এনেছি, তখন প্রায় দেখা যেত কাগজের ঠোঙায় চিনে বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল ওর আদর। কোনো দিন টু শব্দ করিনি, এমনকি যেদিন তালপাতার ঠোঙা থেকে বেরোতো তিলে গজা, সেদিনও না। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে তাকিয়ে দেখলুম পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের ডাক শোনা যাচ্ছে। দিনগুলো এমনি করে চলে যায় একটানা। দিনের মাঝখানটা স্কুল নেয় খাবলিয়ে। সকালে বিকেলে ছিটকিয়ে পড়ে তারই বাড়তির ভাগ। ঘরে ঢুকতেই ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুটকো কনুইয়ের গুঁতো মারে। রোজই তাদের একই আড়ষ্ট চেহারা। সন্ধ্যাবেলায় ফিরে যেতুম বাড়িতে। স্কুল ঘরে তেলের বাতিটা তুলে ধরেছে পরদিনের পড়া তৈরি পথের সিগন্যাল। এক একদিন বাড়ির আঙিনায় আসে ভালুক নাচওয়ালা, আসে সাপুড়ে সাপ খেলাতে। এক একদিন আসে ভোজবাজিওয়ালা, একটু দেয় নতুনের আমেজ। আমাদের চিতপুর রোডে আজ আর ওদের ডুগডুগি বাজে না। সিনেমাকে দূর থেকে সেলাম করে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
শুকনো পাতার সঙ্গে এক জাতের ফড়িং যেমন বেমালুম রং মিশিয়ে থাকে, আমার প্রাণটা তেমনি শুকনো দিনের সঙ্গে ফ্যাকাশে হয়ে মিলিয়ে থাকত। তখন খেলা ছিল সামান্য কয়েক রকমের। ছিল মার্বেল, ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম, আর ছিল লাঠিম ঘোরানো, ঘুড়ি ওড়ানো। শহরে ছেলেদের খেলা সবই ছিল এমন কমজোরি। মাঠজোড়া ফুটবল খেলার লম্ফঝম্প তখনও ছিল সমুদ্র পাড়ে। এমনি করে একই মাপের দিনগুলো শুকনো খুঁটির বেড়া পুঁতে চলেছিল আমাকে পাকে পাকে ঘিরে। এমন সময় একদিন বাজল সানাই বারোয়া সুরে। বাড়িতে এলো নতুন বউ, কচি শ্যামলা হাতে সরু সোনার চুড়ি। পলক ফেলতেই ফাঁক হয়ে গেল বেড়া। দেখা দিল চেনাশোনার বাহির সীমানা থেকে মায়াবী দেশের নতুন মানুষ। দূরে দূরে ঘুরে বেড়াই, সাহস হয় না কাছে আসতে। ও এসে বসেছে আদরের আসনে, আমি যে হেলা ফেলার ছেলে মানুষ। দুই মহলে বাড়ি তখন ভাগ করা। পুরুষরা থাকে বাইরে, মেয়েরা ভিতর কোঠায়। নবাবী কায়দা তখনও চলে আসছে। মনে আছে দিদি বেড়াচ্ছিলেন ছাদের উপর নতুন বউকে পাশে নিয়ে। মনের কথা বলা বলি চলছিল। আমি কাছে যাবার চেষ্টা করতেই এক ধমক। এ পাড়া যে ছেলেদের দাগ কাটা গণ্ডির বাইরের। আবার শুকনো মুখ করে ফিরতে হবে সেই ছ্যাতলা পড়া পুরনো দিনের আড়ালে। হঠাৎ দূর পাহাড় থেকে বর্ষার জল নেমে সাবেক বাঁধের তলা খইয়ে দেয়। এবার তাই ঘটল। বাড়িতে নতুন আইন চালালেন কর্ত্রী। বউ ঠাকুরনের জায়গা হলো বাড়ি ভিতরের ছাদের লাগাও ঘরে। সেই ছাদে তাঁরই হলো পুরো দখল। পুতুলের বিয়েতে ভোজের পাতা পড়ত সেইখানে। নেমন্তন্নের দিনে প্রধান ব্যক্তি হয়ে উঠত এই ছেলে মানুষ। বউ ঠাকুরন রাঁধতে পারতেন ভালো, খাওয়াতে ভালোবাসতেন। এই খাওয়াবার শখ মেটাতে আমাকে হাজির পেতেন। স্কুল থেকে ফিরে এলেই তৈরি থাকতো তার আপন হাতের প্রসাদ। চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত যেদিন মেখে দিতেন অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, সেদিন আর কথা ছিল না। মাঝে মাঝে যখন আত্মীয় বাড়িতে যেতেন, ঘরের সামনে তার চটি জুতো জোড়া দেখতে পেতুম না। তখন রাগ করে ঘরের থেকে একটা কোনো দামি জিনিস লুকিয়ে রেখে ঝগড়ার পত্তন করতুম। বলতে হতো, তুমি গেলে তোমার ঘর সামলাবে কে? আমি কি চৌকিদার? তিনি রাগ দেখিয়ে বলতেন, তোমাকে আর ঘর সামলাতে হবে না, নিজের হাত সামলিও। এ কালের মেয়েদের হাসি পাবে। তারা বলবেন, নিজের ছাড়া সংসারে কি পরের দেওর ছিল না কোনোখানে? কথাটা মানি। এখনকার কালের বয়স সকল দিকেই তখনকার থেকে হঠাৎ অনেক বেড়ে গিয়েছে। তখন বড় ছোট সবাই ছিল ছেলে মানুষ। এবার আমার নির্জন বেদুইনি ছাদে শুরু হলো আরেক পালা। এলো মানুষের সঙ্গ, মানুষের স্নেহ। সেই পালা জমিয়ে দিলেন আমার জ্যোতি দাদা।